ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে। আজ তোমাদের সামনে হাজির করেছি মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার। এই টেস্ট পেপার থেকে জীবন বিজ্ঞানের একটি পেজ সমাধান করব, তাই ভিডিওটি একটু বড় হতে পারে। স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। চলো এখন টেস্ট পেপার পেজে আসা যাক। দেখো পেজ নাম্বার 306, বাঘমুন্ডি হাই স্কুল, সাবজেক্ট লাইফ সায়েন্স। এই টেস্ট পেপারের এই পেজ থেকে আমরা প্রথমে এমসিকিউগুলো প্রশ্ন উত্তর আলোচনা করব। যদিও এই পেজের শেষে উত্তরগুলো দেওয়া আছে, কিন্তু তবুও এই উত্তরগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। কিছু কিছু প্রশ্নের উত্তর কিন্তু এখানে ভুল দেওয়া আছে, সেগুলো আমরা সঠিকভাবে ব্যাখ্যা করে আলোচনা করব। দেখো প্রথম প্রশ্ন 1.1, তুমি একটি উদ্ভিদের পত্রক স্পর্শ করার সঙ্গে সঙ্গে দেখলে পত্রকগুলি বন্ধ হয়ে গেল, এটি হলো অপশান ক ফটোন্যাস্টিক, অপশান খ ফটোট্রপিজম, অপশান গ সিসমোন্যাস্টিক, অপশান ঘ কেমোন্যাস্টিক। তাহলে কোনো উদ্ভিদের পত্র স্পর্শ করার সঙ্গে সঙ্গে পত্রগুলি বন্ধ হয়ে যায়, তাহলে এটি কী ধরনের চলন? এটি হবে সিসমোন্যাস্টিক, অর্থাৎ উত্তর হবে অপশান গ সিসমোন্যাস্টিক চলন। 2 দাগের প্রশ্ন, নিম্নের কোন হরমোন সংশ্লেষে আয়োডিনের প্রয়োজন? অপশান ক থাইরক্সিন, খ ইনসুলিন, গ অ্যাড্রিনালিন, ঘ এসটিএইচ। তাহলে উত্তর হবে অপশান ক থাইরক্সিন। থাইরক্সিন হরমোন কি করে? আয়োডিন সংশ্লেষ করে। এই থাইরক্সিন হরমোনের অভাবে কি হয়? গলগণ্ড, এবং আয়োডিনের অভাবেও গলগণ্ড রোগ হয়। তাই উত্তর হবে ক থাইরক্সিন। এবার দেখো 3 দাগের ক স্তম্ভ এবং খ স্তম্ভ দেওয়া আছে, এই শব্দের সঙ্গে সমতা বিধান করতে হবে। ক স্তম্ভে দেওয়া আছে দেখো কর্নিয়া, রেটিনা এবং সিলিয়ারি পেশি। এদিকে ডান দিকে দেওয়া আছে চোখের উপজনে সাহায্য করা, প্রতিসারক মাধ্যম রূপে কাজ করা এবং বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে। তাহলে কোর্নিয়া কি করে? 2 প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে। রেটিনা কি করে? রেটিনা বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে, এবং সিলিয়ারি পেশি কি করবে? 1 চোখের উপজনে সাহায্য করে। তাহলে এ কোর্নিয়া, 2 নম্বরটা হবে বস্তুর প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে। তাহলে A2 আছে কোনটা দেখি? দেখো এই অপশানে এখানে A3 A1, এখন ক্ষয়েতে দেখো হচ্ছে A আছে 2। এবার B কি আছে? B দেখো রেটিনা 3 নম্বরে বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে। সি সিলিয়ারি পেশি চোখের উপযোজনে সাহায্য করে। তাহলে উত্তর হবে এখানে অপশান উত্তর হবে খ, ক্ষয়েরটা উত্তর হবে, যেখানে A = 2, B = 3 এবং C = 1। তাহলে এটাই হবে উত্তর। নেক্সট 4 দাগে কোষচক্রের দশার পর্যায় হলো ক G1S G2M, খ G1 G2MS, গ G2 G1SM এবং ঘ G1M G2S। তাহলে কোনটা উত্তর হবে? কোষচক্রে আমরা জানি কটা দশা? 2টো দশা, একটা ইন্টারফেজ, একটা মাইটোটিক ফেজ। ইন্টারফেজে আবার কয়েকটা দশা থাকে? G1S G2। তাহলে এখানে উত্তর হবে ক। দেখো G1S G2 এটা ইন্টারফেজের দশা, আর M হলো মাইটোটিক ফেজ। এটা পরপর আছে, G1 এর পর S হবে, তারপর G2 হবে। তাই 1.4 অর্থাৎ 4 দাগের প্রশ্নের উত্তর হবে অপশান ক। ক্রোমোজোমের VLIJ প্রভৃতি আকৃতি লক্ষ্য করা যায় কোন দশায়? উত্তর হবে অপশান ঘ অ্যানাফেজ দশায়। অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলো এই VLIJ ইংরেজির অক্ষরের আকৃতির হয়, তাই উত্তর হবে ঘ অ্যানাফেজ। নেক্সট 1.6, অণু বিস্তারের সঠিক ক্রমটি উল্লেখ করো। অপশান ক ক্যালাস, এক্সপ্ল্যান্ট, প্ল্যানলেট, এমব্রয়েড, খ প্ল্যানলেট, এক্সপ্ল্যান্ট, ক্যালাস, এমব্রয়েড, গ এমব্রয়েড, এক্সপ্ল্যান্ট, ক্যালাস, প্ল্যানলেট, ঘ এক্সপ্ল্যান্ট, ক্যালাস, এমব্রয়েড এবং প্ল্যানলেট। তাহলে এখানে কোনটা উত্তর হবে? উত্তর হবে অপশান ঘ। প্রথমে এক্সপ্ল্যান্ট, তার থেকে আমরা পাবো ক্যালাস, তারপর এমব্রয়েড, তারপর হবে প্ল্যানলেট। তাহলে উত্তর হবে ঘ। নেক্সট 7 দাগে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F2 জনিত ফিনোটাইপের অনুপাত কি হতে পারে? প্রথম অপশান 3:1, তারপর 2:1:1, তারপর 9:3:3:1, তারপর 1:2:1। তাহলে উত্তর হবে অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা কাদের দেখতে পাওয়া যায়? সন্ধ্যামালিত উদ্ভিদে। তাহলে উত্তর হবে অপশান ঘ 1:2:1। 8 দাগে গিনিপিকের ক্ষেত্রে দ্বিসংকর জননে F2 জনুতে উৎপন্ন বড় হাতের বি, বড় হাতের বি, বড় হাতের আর, বড় হাতের আর, বড় হাতের বি, বড় হাতের বি, ছোট হাতের আর, ছোট হাতের আর, ছোট হাতের বি বি, বড় হাতের আর আর, এবং ছোট হাতের বি, ছোট হাতের বি, ছোট হাতের আর, ছোট হাতের আর, এই জিনোটাইপ 4টির সংখ্যার অনুপাত কি হবে?
এখানে প্রথম অপশান 1:1:1:1, দ্বিতীয় অপশান 2:4:2:4, তারপরে অপশান 4:2:2:1, তারপর 2:4:1:1। এখানে উত্তর হবে অপশান ক 1:1:1, অর্থাৎ এগুলো সব এক ভাগ করে হবে, তাই উত্তর হবে অপশান ক। পরের প্রশ্ন 9 দাগে হিমোফিলিক পিতা ও স্বাভাবিক মাতার স্বাভাবিক পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা হলো প্রথম অপশান 75%, দ্বিতীয় অপশান 100%, তৃতীয় অপশান 50%, চতুর্থ অপশান 25%। তাহলে কোনটা উত্তর হবে? এই ধরনের প্রশ্নের উত্তর করতে গেলে আমাদের প্রথমে ছকের সাহায্যে এটাকে ক্যালকুলেশন করতে হবে, তারপর উত্তর করতে হবে। চলো ক্যালকুলেশনটা কিভাবে হয় দেখাই। তাহলে এখানে কি বলেছে? হিমোফিলিক পিতা ও স্বাভাবিক মাতা। দেখে নাও, হিমোফিলিক পিতা, এই হিমোফিলিক পিতাকে আমরা কি দিয়ে নির্দেশ করব? এক্স, ছোট হাতের এইচ, এবং যেহেতু পিতা তার ক্রোমোজোম থাকবে ওয়াই। ছোট হাতের এইচ মানে হিমোফিলিয়া আক্রান্ত। আর স্বাভাবিক মাতাকে আমরা কিভাবে লিখব? তার সেক্স ক্রোমোজোমের প্রকৃতি কি হবে? স্বাভাবিক মাতার ক্ষেত্রে এক্স বড় হাতের এইচ, এক্স বড় হাতের এইচ। বড় হাতের এইচ মানে স্বাভাবিক, আর ছোট হাতের এইচ মানে হিমোফিলিক। তাহলে পিতার থেকে আমরা কি ধরনের গ্যামেট পাবো? এক্স, ছোট হাতের এইচ এবং ওয়াই। আর মাতার ক্ষেত্রে কি ধরনের গ্যামেট পাবো? এক্স বড় হাতের এইচ এবং এক্স বড় হাতের এইচ। তাহলে এই পুং গ্যামেটের সঙ্গে এই স্ত্রী গ্যামেট মিলিত হলে কি হবে? এক্স ছোট হাতের এইচ, এক্স বড় হাতের এইচ। আবার এই পুং গ্যামেটের সঙ্গে এই স্ত্রী গ্যামেট যদি মিলিত হয় তাহলে কি হবে? এক্স ছোট হাতের এইচ, এক্স বড় হাতের এইচ। এবার ওয়াই গ্যামেট যখন এই স্ত্রী গ্যামেটের সঙ্গে মিলিত হবে তাহলে কি হবে? এক্স এইচ ওয়াই। আবার এই ওয়াই গ্যামেট যদি মিলিত হয় তাহলে কি হবে? এক্স এইচ ওয়াই। এবার এখানে দেখো, জানতে চেয়েছে প্রশ্নটা দিকে আমরা লক্ষ্য করে দেখব, স্বাভাবিক পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা কত? তাহলে স্বাভাবিক পুত্র সন্তান কত ভাগ হবে সেটা দেখি। তাহলে এখানে পুত্র সন্তান কোনগুলো হবে? যে সমস্ত গ্যামেটে ওয়াই ক্রোমোজোম আছে, অর্থাৎ যে জাইগোটে ওয়াই ক্রোমোজোম আছে তারা পুত্র সন্তান হবে। তাহলে এই দুটো পুত্র সন্তান হবে। তাহলে এখানে দেখো দুটোই বড় হাতের এইচ আছে, তাহলে কোনো পুত্র সন্তান হিমোফিলিক হবে না, তাই 100% স্বাভাবিক পুত্র হবে। এখানে কোনো পুত্র হিমোফিলিয়া আক্রান্ত হবে না। এখানে দেখো যে কন্যা উৎপন্ন হবে, সেই কন্যা জন্মাবে, অর্থাৎ যে কন্যা জন্মাবে সেই কন্যা দেখো হিমোফিলিয়া আক্রান্ত হবে না, হিমোফিলিয়া বাহক হবে। যেহেতু এখানে ছোট হাতের এইচ আছে, এখানে ছোট হাতের এইচ আছে, তাই এই কন্যা সন্তান হিমোফিলিয়ার বাহক। কিন্তু পুত্র সন্তান এখানে স্বাভাবিক হবে, তাই এখানে উত্তর হবে হিমোফিলিক পিতা ও স্বাভাবিক মাতা স্বাভাবিক পুত্র সন্তান জন্মার সম্ভাবনা, তাই উত্তর হবে খ 100%, অর্থাৎ স্বাভাবিক পুত্র সন্তান হবে 100%। নেক্সট 10 দাগে রাসায়নিক বিবর্তনবাদ ও জীবনের উৎপত্তি ও জৈব রাসায়নিক তত্ত্বের প্রবক্তা হলেন মিলার ও উরে, ওপারিন ও হ্যালডেন, ওয়াটসন ও ক্রিক, মিলার ও ওয়াটসন। তাহলে উত্তর হবে অপশান খ ওপারিন ও হ্যালডেন। ওপারিন ও হ্যালডেন হলো জীবনের উৎপত্তি ও জৈব রাসায়নিক তত্ত্বের প্রবক্তা। এবার 11 দাগে ডারউইন কোন বিষয়টিকে প্রকৃতির খেলা বলে উল্লেখ করেছেন? প্রথম অপশান মিউটেশন, দ্বিতীয় অপশান যোগ্যতা উদ্বর্তন, তৃতীয় অপশান অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, শেষ অপশান প্রাকৃতিক নির্বাচন। তাহলে এখানে উত্তর হবে মিউটেশন। মিউটেশনকে প্রকৃতির খেলা বলে উল্লেখ করেছেন, কিন্তু টেস্ট পেপার এখানে উত্তর দেওয়া আছে প্রাকৃতিক নির্বাচন, কিন্তু এটা ভুল উত্তর। তাই টেস্ট পেপারে যা সব উত্তর আছে সব উত্তর যে সঠিক সেরকমভাবে মনে করার কিছু নেই, উত্তরগুলো একটু ভালো করে দেখে নিতে হবে কোনটা কি আছে। তাহলে প্রকৃতির খেলা বলে উল্লেখ করেছেন ডারউইন কোনটিকে? মিউটেশন। তাহলে উত্তর হবে অপশান ক মিউটেশন। নেক্সট 12 দাগে রুই মাছের যে অঙ্গে রেটিয়া মিরাবিলিয়া দেখা যায় সেটি হলো অপশান ক পটকা, খ ফুলকা, গ পাগনা, ঘ মায়োটম পেশি। তাহলে রেটিয়া মিরাবিলিয়া দেখা যায় অবশ্যই পটকাতে, তাই উত্তর হবে অপশান ক পটকা। এই রেটিয়া মিরাবিলিয়ার কাজ কি? পটকার গ্যাস শোষণ করে মাছকে জলের তলায় নিয়ে যেতে সহায়তা করে। নেক্সট 13 দাগের প্রশ্ন, নাইট্রিফিকেশনের শনাক্তকরণ বৈশিষ্ট্য হল ক মৃত জীবদের প্রোটিনের বিয়োজিত হয়ে অ্যামোনিয়া গঠন, খ অ্যামোনিয়া থেকে নাইট্রাইট ও পরে নাইট্রেট গঠন, গ নাইট্রেট থেকে অ্যামোনিয়া গঠন, ঘ নাইট্রেট থেকে নাইট্রোজেন গঠন। তাহলে এখানে উত্তর হবে অপশান খ অ্যামোনিয়া থেকে নাইট্রাইট ও পরে নাইট্রেট গঠন। এই ঘটনাকে আমরা বলবো নাইট্রিফিকেশন, তাই উত্তর হবে অপশান খ। নেক্সট 14 দাগের প্রশ্ন, ক্যাডমিয়াম দূষণের ফলে সৃষ্ট রোগটি হলো প্রথম অপশান ডিসলেসিয়াম, তারপর ইটাই, মিনামাটা এবং ব্ল্যাক ফুট ডিজিজ।
এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে ক্যাডমিয়াম দূষণের ফলে সৃষ্ট রোগটি কি? উত্তর হবে অপশান খ, ইটাই ইটাই। ক্যাডমিয়াম দূষণের ফলে যে রোগটি হয় সেটা হলো ইটাই ইটাই। এখানে আরও কয়েকটি জিনিস আমাদের মনে রাখতে হবে যে ক্যাডমিয়াম দূষণ মানে এটা মাটির দূষণ, অর্থাৎ মাটিতে যে ক্যাডমিয়াম থাকে সেই ক্যাডমিয়াম যদি অধিক পরিমাণে থাকে তাহলে আমরা ইটাই ইটাই রোগে আক্রান্ত হয়। এবার জানতে হবে ডিসলেসিয়া, এটা এক ধরনের মাটির দূষণের ফলে হয়। ডিসলেসিয়া মানে সীসা থেকে উৎপন্ন হয়। সীসা যদি মাটিতে পর্যাপ্ত পরিমাণে থাকে তখন তাকে আমরা ডিসলেসিয়া রোগে আক্রান্ত হয়। তাহলে সীসা থাকলে ডিসলেসিয়া, ক্যাডমিয়াম থাকলে ইটাই ইটাই, আর মাটিতে যদি পারদ থাকে তখন সেটাকে আমরা বলবো মিনামাটা। এগুলো খেয়াল রাখতে হবে, পারদ থেকে মিনামাটা, সীসা থেকে ডিসলেসিয়া, ক্যাডমিয়াম থেকে ইটাই ইটাই। আর একটা আছে ব্ল্যাক ফুট ডিজিজ, এটা জল দূষণের ফলে হয়। জলেতে যদি প্রচুর পরিমাণে আর্সেনিক থাকে, অর্থাৎ যে জল আমরা পান করি তাতে যদি আর্সেনিক থাকে তখন এই ব্ল্যাক ফুট ডিজিজ হয়। তাহলে এখানে যেহেতু ক্যাডমিয়াম বলেছে তাই উত্তর হবে ইটাই ইটাই। নেক্সট 15 দাগের প্রশ্ন, পশ্চিম মেদিনীপুর জেলার আরাবাড়ি অরণ্যে জীববৈচিত্র্য সংরক্ষণে যে প্রয়াসটি প্রথম শুরু হয় সেটি হলো প্রথম অপশান ক্রায় সংরক্ষণ, তারপর JFM, তারপর PBR বায়োস্ফিয়ার রিজার্ভ। এখানে উত্তর হবে JFM অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। JFM এর পুরো কথা কি? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। তাহলে এখানে উত্তর হবে অপশান খ, JFM। তাহলে এই 15টা MCQ হয়ে গেল। এরপর আমরা চলে আসবো বিভাগ খ। বিভাগ খয়ে কি আছে না, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। যে কোনো 5টা করতে হবে। দেখো প্রথম প্রশ্ন কি দেওয়া আছে, ACTH কম ক্ষরণে কুশিং রোগ হয়। ACTH মানে অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, কম ক্ষরণে কুশিং রোগ হয়। কিন্তু ACTH কম ক্ষরণে নয়, অধিক ক্ষরণে কুশিং রোগ হয়, তাই এটা ভুল আছে। যেহেতু কম ক্ষরণ দেওয়া আছে, এটা অধিক ক্ষরণে কুশিং রোগ হয়, তাই উত্তরটা ভুল। কিন্তু টেস্ট পেপারে উত্তরে দেওয়া আছে এটা সত্য বলে দেওয়া আছে। সুতরাং টেস্ট পেপারটা উত্তরগুলো একটু ভালো করে ক্ল্যারিফাই করে নিতে হবে। সব উত্তর যে ঠিকঠাকভাবে আছে এরকম নয় কিন্তু। নেক্সট প্রশ্ন 2 দাগে 2, নিউরোলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যানভিয়ারে পর্ব গঠন করে। এটা ঠিক, নিউরোলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে যে অংশ গঠন করে তাকে আমরা বলবো র্যানভিয়ারে পর্ব, তাহলে এটা সত্য। 3 দাগের প্রশ্ন, প্রাণীকোষের কোষ বিভাজনের সময় অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমতন্তু গঠিত হয়। প্রাণীকোষের কোষ বিভাজনের সময় অ্যাস্ট্রাল রশ্মি, এটা ঠিক আছে। কারণ কি, প্রাণীকোষের যে কোষ বিভাজনের বেমতন্তু তৈরি হয় সেটা হবে অ্যাস্ট্রাল রশ্মি থেকে। কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে যে এটা যদি প্রাণী কোষ না হয়ে উদ্ভিদ কোষ হতো তাহলে কিন্তু এটা মিথ্যা হতো। তাহলে উদ্ভিদ কোষের কোষ বিভাজনে অ্যাস্ট্রাল রশ্মি তৈরি হয় কোথা থেকে সেটা মনে রাখতে হবে, সাইটোপ্লাজমীয় অনুনালিকা। উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজমীয় অনুনালিকার সাহায্যে বেমতন্তু গঠিত হয়। উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজমীয় অনুনালিকার সাহায্যে বেমতন্তু গঠিত হয়, আর প্রাণী কোষের ক্ষেত্রে অ্যাস্ট্রাল রশ্মি। এখানে এটা উত্তর সঠিক আছে, অর্থাৎ সত্য। বড় হাতের টি ও ছোট হাতের টি গ্যামেট দ্বার মিলনের ফলে হোমোজাইগোট উৎপন্ন হয়। হোমোজাইগোট উৎপন্ন হয়, এখানে দেখো বড় হাতের টি আর ছোট হাতের টি দুটো বিপরীত ধরনের গ্যামেট, তাহলে এটা গ্যামেট হবে না, এটা হবে হেটারোজাইগোট উৎপন্ন হবে। এখানে হোমোজাইগোট দিয়েছি, তাহলে যেহেতু বড় হাতের টি আর ছোট হাতের টি তাই এটা হবে হেটারোজাইগোট, কিন্তু এখানে দেওয়া আছে হোমোজাইগোট, তাই এটা মিথ্যা। নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে, এটা মিথ্যা। নিষ্ক্রিয় অঙ্গ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে না। তাহলে অভিসারী বিবর্তনকে নির্দেশ করে কে? উত্তর হবে সমবৃত্তীয় অঙ্গ। সমবৃত্তীয় অঙ্গ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে, এখানে তাই এটা মিথ্যা। পশ্চিমবঙ্গের মানস জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়। প্রথমত পশ্চিমবঙ্গে মানস জাতীয় উদ্যান নেই। মানস জাতীয় উদ্যান কোথায় আছে? আসামে। আর পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার থাকে না, পশ্চিমবঙ্গের গরুমারা জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার থাকে। যেহেতু এটা পশ্চিমবঙ্গের মানস জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয় বলে এখানে লেখা আছে, তাই এটা হবে মিথ্যা। এরপর আমরা শূন্যস্থান পূরণ করব। সচল অস্থিসন্ধিতে ড্যাশ তরল থাকে, তাহলে এখানে কি হবে? উত্তর হবে সাইনোভিয়াল। সাইনোভিয়াল তরল থাকে। পিউরিন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারকের উদাহরণ হলো, পিউরিন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারকের উদাহরণ কি হবে? অ্যাডেনিন এবং গুয়ানিন, দুটোই হতে পারে, যে কোনো একটা এখানে লিখতে বলেছে, আমি দুটোই লিখে দিচ্ছি, অ্যাডেনিন অথবা, তাহলে পিউরিন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারকের উদাহরণ কি হবে? অ্যাডেনিন অথবা গুয়ানিন, যে কোনো একটা হবে, দুটোই নাইট্রোজেনযুক্ত ক্ষার। তাহলে পিউরিন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারকের উদাহরণ কি? অ্যাডেনিন অথবা গুয়ানিন, দুটোই নাইট্রোজেনযুক্ত ক্ষারক। এরপর কালকাসুন্দা উদ্ভিদের
ড্যাশ একটি নিষ্ক্রিয় অঙ্গ। তাহলে কালকাসুন্দু উদ্ভিদের স্ট্যামিনোট, উত্তর হবে স্ট্যামিনোট বা বন্ধা পুংকেশর। স্ট্যামিনোট একটি নিষ্ক্রিয় অঙ্গ। পরের প্রশ্ন, একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে। কি হবে? একই জিনের বিভিন্ন রূপকে কি বলে? অ্যালিল বলে। অ্যালিল, অ্যালিল বলে। জলাশয়ের পুষ্টিবস্তুর অতিবৃদ্ধিকে ড্যাশ বলে। উত্তর হবে ইউট্রোফিকেশন। এটার উত্তর হবে ইউট্রোফিকেশন। অনেক সময় এখানে প্রশ্ন দেয় জলাশয়ের অতিবৃদ্ধি মানে কি ধরনের অতিবৃদ্ধি? উত্তর হবে ফসফেট জাতীয় যৌগের অতিবৃদ্ধির ফলে যে জল দূষণ হয় তাকে আমরা বলবো ইউট্রোফিকেশন। জলাশয়ে পুষ্টিবস্তুর অতিবৃদ্ধিকে ড্যাশ বলে, তাই উত্তর হবে ইউট্রোফিকেশন। পরের প্রশ্ন, বিজ্ঞানী ড্যাশ প্রথম হটস্পট শব্দটি ব্যবহার করেন। উত্তর হবে নরম্যান মায়ার্স। নরম্যান মায়ার্স, উত্তর হলো নরম্যান মায়ার্স। এরপর আমরা চলে আসি এ স্তম্ভ আর বি স্তম্ভ। এখানে 6টা থাকে, 5টি করতে হবে। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে। তাহলে বাম দিকে এ স্তম্ভের দিকে কী দেওয়া আছে দেখো, বল ও শকেট অস্থিসন্ধি, ইউক্রোমাটিন, প্রজাতির প্রকরণ সৃষ্টি, তারপর বড় হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের আর, ছোট হাতের আর, ভেনাস হৃৎপিণ্ড, অভয়ারণ্য। এদিকে আছে মিওসিস, কালো অমসৃণ, নীলগিরি, কুলিক, ক্রসিং ওভার, রুই মাছ, কোমরের অস্থিসন্ধি। তাহলে প্রথম কি হবে? বল ও শকেট অস্থিসন্ধি। তাহলে বল ও শকেট অস্থিসন্ধি কি হবে? এখানে দেখো যে কটা অপশান আছে, ডান দিকে যেগুলো আছে তার মধ্যে কোনটা হবে বল ও শকেট অস্থিসন্ধি? কোথায় থাকে না, কোমরের অস্থিসন্ধিতে বল ও শকেট অস্থিসন্ধি থাকে। তাহলে উত্তর হবে এখানে 6। নেক্সট ইউক্রোমাটিন। ইউক্রোমাটিন কি হবে? এখানে যেগুলো দেওয়া আছে দেখো, ইউক্রোমাটিন প্রথমে মিওসিস, কালো অমসৃণ, নীলগিরি, কুলি, ক্রসিং ওভার, এটাই হতে পারে। দেখো তাহলে ইউক্রোমাটিন কি হবে? ক্রসিং ওভার ঘটে। এখানে উত্তর হবে ক্রসিং ওভার। নেক্সট দেখো প্রজাতি প্রকরণ সৃষ্টি। প্রজাতি প্রকরণ সৃষ্টি কোন কোষ বিভাজনের মাধ্যমে হয়? দেখো মিওসিস, তাই উত্তর হবে এখানে, এটা উত্তর হবে ক। প্রজাতি প্রকরণ সৃষ্টি ক হবে। তারপর দেখো বড় হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের আর, ছোট হাতের আর। দেখো বড় হাতের বি মানে কালো, আর বড় হাতের আর মানে অমসৃণ। তাহলে এটা কালো অমসৃণ, অর্থাৎ এখানে ক্ষয়ের দাগ উত্তর হবে খ। নেক্সট ভেনাস হৃৎপিণ্ড। তাহলে ভেনাস হৃৎপিণ্ড কাদের দেখতে পাওয়া যায়? মাছের। এখানে দেখো রুই মাছ আছে, তাহলে উত্তর হবে চ। এরপর অভয়ারণ্য। অভয়ারণ্য কি পড়ে আছে এর মধ্যে? দেখো নীলগিরি আর কুলিক। নীলগিরি তো বায়োস্ফিয়ার রিজার্ভ, আর কুলিক একমাত্র অভয়ারণ্য, পশ্চিমবঙ্গের বার্ড স্যাংচুয়ারি। এই কুলিকটা হলো অভয়ারণ্য, পশ্চিমবঙ্গের অভয়ারণ্য যেটা বার্ড স্যাংচুয়ারি। তাহলে এখানে উত্তর হবে ঘ। তাহলে এই এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলানো হয়ে গেল। নেক্সট একটি বাক্যে বা একটি শব্দে উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলো আমরা দেখি, চলো কি হবে। বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। লাইফ সায়েন্সে বা জীবন বিজ্ঞানে এরকম ধরনের প্রশ্ন কিন্তু থাকেই। বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। এডিএইচ, টিএসএইচ, এসিটিএইচ, জিটিএইচ, এগুলি সবই হরমোন। এবার দেখো এডিএইচ, টিএসএইচ, এসিটিএইচ, জিটিএইচ, এর মধ্যে দেখা যাচ্ছে টিএসএইচ, এসিটিএইচ এবং জিটিএইচ এটা পিটুইটারি অগ্রভাগ থেকে খরিত হয়, আর এডিএইচ এটা পিটুইটারি পশ্চাৎ ভাগ থেকে খরিত হয়। সুতরাং এটাই হবে বিসদৃশ্য, অর্থাৎ এডিএইচটা হলো বিসদৃশ্য। এই প্রসঙ্গে মনে রাখা দরকার, আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে যে হরমোনগুলো খরিত হয় তার মধ্যে সিলেবাসে যেগুলো আছে সবই পিটুইটারি অগ্রভাগ থেকে। একমাত্র এডিএইচ এবং অক্সিটোসিন হরমোন পিটুইটারি পশ্চাৎ ভাগ থেকে খরিত হয়। এই কথাটা মনে রাখলেই সুবিধা, যে পিটুইটারি পশ্চাৎ ভাগ থেকে খরিত হয় কেবলমাত্র এডিএইচ এবং অক্সিটোসিন। বাকি যে হরমোনগুলো আছে আমাদের সিলেবাসে সেগুলো সবই পিটুইটারি অগ্রভাগ থেকে খরিত হয়। তাহলে এখানে বিসদৃশ্য শব্দটি কি হলো? এডিএইচ। পরের প্রশ্ন 2-20 পায়রার উড্ডয়নে সাহায্যকারী অঙ্গ ডানাতে কতগুলো রেমিজেস থাকে? আমরা জানি পায়রার ডানাতে রেমিজেস এবং রেক্টিসেস পালক থাকে। এই রেমিজেস কটা থাকে? রেমিজেস 23টি থাকে, যেটা পায়রার উড্ডয়নে সাহায্য করে। আর এই সঙ্গে মনে রাখতে হবে রেক্টিসেস 12টি থাকে। এখানে জানতে চেয়েছে রেমিজেস কটি থাকে, তাহলে উত্তর হবে 23টি। 21 দাগের প্রশ্ন, নিচের প্রথম শব্দ জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। পাথরকুচি, পত্রজমূল, কচুরিপানা, ড্যাশ। আমরা জানি পাথরকুচি পত্রজ মূলের সাহায্যে বংশ বিস্তার করে, তাহলে কচুরিপানা কিসের সাহায্যে বংশ বিস্তার করবে? তাহলে কচুরিপানা হবে খর্ব ধাবক। উত্তর হবে খর্ব ধাবক। তারপর 22 দাগের প্রশ্ন, দ্বিসংখ্য জন পরীক্ষায়
F1 জনিতে উৎপন্ন বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের আর, ছোট হাতের আর থেকে সকল প্রকার সম্ভাব্য গ্যামেটগুলি কি কি হতে পারে, অর্থাৎ এখান থেকে কত রকমের গ্যামেট হতে পারে সেটা জানতে চেয়েছে। তাহলে এই প্রশ্নের উত্তরগুলো আমরা কিভাবে দেব, দেখো এটা দেখে নাও কিভাবে আমরা এই অ্যান্সারগুলো করি। কিভাবে এই অ্যান্সারগুলো করি দেখে নাও। বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই আর বড় হাতের আর, ছোট হাতের আর, এটাকে মাঝখান থেকে আমরা দুটো ভাগে ভাগ করব। এইবার দেখো এই বড় হাতের ওয়াই এই দুজনের সঙ্গে মিলিত হয়ে কী কী গ্যামেট উৎপন্ন করে, অর্থাৎ বড় হাতের ওয়াইয়ের সঙ্গে বড় হাতের আর মিলে হবে বড় হাতের ওয়াই বড় হাতের আর, আবার বড় হাতের ওয়াইয়ের সঙ্গে ছোট হাতের আর মিলবে, তাহলে বড় হাতের ওয়াই ছোট হাতের আর, এই দু রকম। এবার চলে আসছি ছোট হাতের ওয়াই, ছোট হাতের ওয়াইয়ের সঙ্গে বড় হাতের আর, তাহলে ছোট হাতের ওয়াই বড় হাতের আর, আর ছোট হাতের ওয়াইয়ের সঙ্গে ছোট হাতের আর, তাহলে ছোট হাতের ওয়াই ছোট হাতের আর। তাহলে এই চার রকম গ্যামেট উৎপন্ন হলো। কি হলো? বড় হাতের ওয়াই বড় হাতের আর, বড় হাতের ওয়াই ছোট হাতের আর, ছোট হাতের ওয়াই বড় হাতের আর, আর ছোট হাতের ওয়াই ছোট হাতের আর। এই প্রসেসটা কিন্তু এইভাবে করতে হয়। এইরকম টাইপের যাই প্রশ্ন দিক না কেন কত রকমের গ্যামেট উৎপন্ন হবে এইভাবে অ্যান্সারগুলো করতে হয়। তাহলে কত রকমের গ্যামেট উৎপন্ন হবে? চার রকমের। গ্যামেটগুলো কি কি এখান থেকে এইভাবে দেখে নাও। নেক্সট প্রশ্ন, অটোজম বাহিত একটি বংশগত রোগের নাম লেখো। আমরা জানি অটোজম বাহিত বংশগত রোগের নাম একমাত্র হলো থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া হলো অটোজম বাহিত বংশগত রোগ। পরের প্রশ্ন, পায়রার উড্ডয়নে বায়ুথলির একটি ভূমিকা লেখো। তাহলে কি হবে না, পায়রার উড্ডয়নের সময় বায়ুথলিগুলো বায়ুপূর্ণ থাকে, ফলে দেহ হালকা করে, এছাড়া উড্ডয়নকালে অক্সিজেন সরবরাহ করে। এটাই হলো পায়রার বায়ুথলির কাজ। নেক্সট 25 দাগের প্রশ্ন, নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার কর ও লেখো। প্রবাল, নিকোবর আইল্যান্ড, র্যাপ্লেসিয়া, সুন্দারল্যান্ড হটস্পট। এবার দেখো প্রবাল, নিকোবর আইল্যান্ড এবং র্যাপ্লেসিয়া এই সমস্ত জীবেরা সবাই সুন্দারল্যান্ড হটস্পটের অন্তর্গত। তাহলে উত্তর হবে সুন্দারল্যান্ড হটস্পট, এটাই হবে অ্যান্সার। অর্থাৎ সুন্দারল্যান্ড হটস্পটের অন্তর্গত এইগুলো হবে প্রবাল, নিকোবর আইল্যান্ড, র্যাপ্লেসিয়া। অ্যান্সার হবে সুন্দারল্যান্ড হটস্পট। এর পরের প্রশ্ন 26 প্রশ্ন, প্যান, PAN, যাকে সংক্ষেপে আমরা প্যান বলি, এই প্যানের সম্পূর্ণ নাম লেখো। প্যানের সম্পূর্ণ নাম কি হবে? পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট। পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট। তাহলে প্যানের সম্পূর্ণ নাম হলো পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট। তাহলে এই 1 নম্বরের প্রশ্ন সব কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে যাব বিভাগ গ। এই বিভাগ গয়ে প্রত্যেকটা প্রশ্নের মান 2 নাম্বার। এবার এগুলো একটু ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন, এই প্রশ্নগুলো একটু 3-4 লাইন লিখে অ্যান্সার করতে হবে। তাহলে দেখো এই প্রশ্নগুলো কি দিয়েছে। প্রথম প্রশ্ন, মানবদেহে রক্ত সংবহনতন্ত্র ও মৌল বিপাকীয় হারের উপর থাইরক্সিন হরমোনের প্রভাব লেখো। এটা আমরা হরমোন চ্যাপ্টার চলে যাব, হরমোনের থাইরক্সিন হরমোন, সেখানে আমরা দেখব রক্ত সংবহনতন্ত্র ও মৌল বিপাকীয় হার, থাইরক্সিন হরমোনের ভূমিকা দেওয়া রয়েছে, এটা বই থেকে তোমরা পেয়ে যাবে। অর্থাৎ থাইরক্সিন হরমোন রক্ত হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে রক্ত সংবহনতন্ত্র হতে সহায়তা করে এটা, আর মৌল বিপাকীয় হার বাড়া, এটা বই থেকে তোমরা ভালোভাবে এটা করে নেবে। নেক্সট পরের প্রশ্ন, মানুষের প্রাত্যহিক জীবনে ঘটে যাওয়া 2টি প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব লেখো। কি না, যখন শ্বাসনালীতে খাদ্যকণা ঢুকে পড়ে, এটা এর উত্তর কি হবে? যখন শ্বাসনালীতে খাদ্যকণা ঢুকে পড়ে তখন আমাদের কি হয়? কাশি হয়ে যায়, ফলে সেই খাদ্যকণা সহজে বেরিয়ে যায়। 2 নম্বরে পরের প্রশ্ন, যখন নাকের মধ্যে কোনো বিজাতীয় বস্তু ঢুকে পড়ে তখন প্রতিবর্ত কি হয়? নাকের মধ্যে যখন বিজাতীয় বস্তু ঢুকে পড়ে তখন অনবরত হাঁচি হয়, তার ফলে বিজাতীয় বস্তু সেই নাক থেকে অতি সহজে বেরিয়ে যায়। এটা হলো প্রত্যেক জীবনে প্রতিবর্ত ক্রিয়া গুরুত্ব, এটা বইয়েতেও তোমরা পাবে, এটা করে নেবে। নেক্সট, গমনের একটি চালিকা শক্তি হলো প্রয়োজনিক কাজের জন্য একত্রিত হওয়া। 2টি সামুদ্রিক জীবের উদাহরণের সাহায্যে বক্তব্যটি যথার্থতা বিচার করো। এটা একটু বলে দিন যে প্রজননিক মানে অর্থাৎ প্রজনন ঘটানো, অর্থাৎ বংশ বিস্তার করার জন্য স্ত্রী পুরুষে যে একত্রিত হওয়া, সেক্ষেত্রে গমন দরকার। অর্থাৎ স্ত্রী পুরুষের একত্রিত হতে গেলে গমনের প্রয়োজন, সেখানে 2টো সামুদ্রিক জীবের উদাহরণ দিতে হবে। কি দেবো আমরা? প্রথমে দেবো ইলিশ মাছ। ইলিশ মাছ কি করে? প্রজনন ঋতুতে ইলিশ মাছ সমুদ্র থেকে মিষ্টি জলের নদীতে আসে এবং ডিম পাড়ে। এই প্রজননিক কাজের জন্য তারা একত্রিত হয়, অর্থাৎ গমন ঘটে। আর একটা মাছের উদাহরণ আমরা দেব, সামুদ্রিক মাছ, সেটা হলো স্যালমন মাছ। এই স্যালমন মাছ ও সমুদ্র থেকে হাজার হাজার মাইলে সাঁতার কেটে মিষ্টি জলের নদীতে আসে। অর্থাৎ স্যালমন মাছ সমুদ্র থেকে কোথায় আসে না সাঁতার কেটে তারা
নদীতে আসে, মিষ্টি জলের নদীতে চলে আসে এবং সেখানে শুধুমাত্র ডিম পাড়ার জন্য আসে। এটিও প্রজননের জন্য গমনের একটা উল্লেখযোগ্য চালিকা শক্তি। তাহলে আমরা দুটো উদাহরণ দিলাম, একটা হচ্ছে ইলিশ মাছ আর একটা স্যালমন মাছ, যারা প্রজননিক কাজের জন্য গমনের একটা চালিকা শক্তি হলো প্রয়োজনীয় কাজের জন্য একটা উদাহরণ। এই দুটো তোমরা ভালো করে মুখস্থ করে নেবে। নেক্সট 3-4 দাগের ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা লেখো। এটা তোমরা বইতে খুব ভালোভাবে পেয়ে যাবে, ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা, এটা মুখস্থ করে নেবে। তারপরে দেখো 5 দাগের প্রশ্ন, স্থায়ী জিজিরো দশা বর্তমান এমন একটা প্রাণী কোষের নাম লেখো, ক্রোমোজোমের একটি ক্ষারীয় প্রোটিনের নাম লেখো। তাহলে স্থায়ী জিজিরো দশা দেখতে পাওয়া যায় এমন একটা কোষ হলে আমরা লিখতে পারি স্নায়ু কোষ অথবা লোহিত রক্তকণিকা। স্নায়ু কোষ বা নিউরন এবং পরিণত লোহিত রক্তকণিকা। পরিণত লোহিত রক্তকণিকা, যেখানে জিজিরো দশা বর্তমান, অর্থাৎ এদের কোষ বিভাজন হয় না। ক্রোমোজোম একটি ক্ষারীয় প্রোটিনের নাম কি? উত্তর হবে হিস্টোন। ক্রোমোজোমের একটি ক্ষারীয় প্রোটিনের নাম, অ্যান্সার হবে হিস্টোন। হিস্টোন জাতীয় ক্ষারীয় প্রোটিন থাকে। তারপরে প্রশ্ন দেখো 6 থেকে স্পাইরোগাইরা অযৌনজন পদ্ধতি সংখ্যা লেখো। এটাও বইতে পাবে যে স্পাইরোগাইরা যখন সমুদ্রের জলে বা নদীর জলে থাকে তখন জলের স্রোতের আঘাতে তারা খণ্ড খণ্ড হয়ে যায়, অর্থাৎ তাদের যে সূত্রাকার দেহ সেগুলো খণ্ড হয়ে গিয়ে নতুন অপত্য স্পাইরোগাইরা তৈরি। এটা বই থেকে সুন্দরভাবে তোমরা মুখস্থ করে নেবে। অস্টিও আর্থাইটিস ও ঝুঁকি নেওয়ার প্রবণতা মানব বিকাশের কোন কোন দশায় দেখা যায়? অস্টিও আর্থাইটিস মানেটা কি? যখন দেখবে বার্ধক্য বয়সে হাড়ে ব্যথা হয়ে যায়, হাড় ক্ষয়ে যায়, সেই ঘটনাকে বলে অস্টিও আর্থাইটিস। তাহলে এটা মানব বিকাশে কোন দশা দেখতে পাওয়া যায়? না বার্ধক্য দশা। আর ঝুঁকি নেওয়ার প্রবণতা কোন বয়সে দেখা যায়? বয়স সন্ধি দশা। তাহলে দুটো দশা হয়ে গেল। পরের প্রশ্ন 3.8 অর্থাৎ 3 দাগের 8 প্রশ্ন, মেন্ডেলের দ্বিসংখ্যক পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটি লেখো। মেন্ডেলের দ্বিসংখ্যক থেকে প্রাপ্ত সূত্রটি হলো স্বাধীন বিন্যাসের সূত্র। এটা বই থেকে তোমরা মুখস্থ করে নেবে। ট্রাফিক পুলিশে কর্মনিযুক্ত ব্যক্তির বর্ণান্ধতার পরীক্ষা করা একান্ত জরুরি, কারণ ট্রাফিক পুলিশদের কি করতে হয় না গাড়ি পাস করতে হয়। সেই গাড়ি পাস করার জন্য তাদের সিগন্যাল দেখতে হয়। সিগন্যালে লাল, সবুজ এবং হলুদ 3 রকমের আলো থাকে। বর্ণান্ধ ব্যক্তিদের এই লাল সবুজের পার্থক্য, অর্থাৎ লাল বর্ণ সবুজ বর্ণের পার্থক্য নির্ধারণ করতে পারে না। তাহলে ট্রাফিক পুলিশ যদি কোনো বর্ণান্ধ হয় তাহলে গাড়ি নিয়ন্ত্রণ করতে তারা পারবে না, গাড়িকে নির্দিষ্ট পথে চালিত করতে তাদের অসুবিধা হয়ে যাবে। সেজন্য ট্রাফিক পুলিশ কর্মে নিযুক্ত ব্যক্তিতে অবশ্যই বর্ণান্ধতা পরীক্ষা করা একান্ত জরুরি। 10 দাগের প্রশ্ন, স্ত্রীদের হোমোগ্যামেটিক কেন বলা হয়? কারণ স্ত্রী দেহের যে সেক্স ক্রোমোজোমের প্রকৃতি হলো দুটো এক্স, দুটো একই রকমের ক্রোমোজোম থাকে, অর্থাৎ সেক্স ক্রোমোজোমে দুটোই এক্স থাকে, অর্থাৎ এদের ডিম্বাণুতে এই একই প্রকৃতির ক্রোমোজোম থাকে, তাই এদেরকে হোমোগ্যামেটিক বলা হয়। কিন্তু পুরুষদের আমরা হেটারোগ্যামেটিক বলি, কারণ পুরুষদের সেক্স ক্রোমোজোমের প্রকৃতি এক্স ওয়াই, দুটো ভিন্ন প্রকৃতির ক্রোমোজোম থাকে। আর যেহেতু মহিলাদের এক রকমের ক্রোমোজোম থাকে এক্স এক্স, তাই এদের স্ত্রীদের হোমোগ্যামেটিক বলা হয়। তারপর দেখো 11 দাগের প্রশ্ন, বিভিন্ন জীবের নিষ্ক্রিয় অঙ্গ কিভাবে জৈব অভিব্যক্তির সপক্ষে প্রমাণ হিসাবে কাজ করে তা উল্লেখ করো। নিষ্ক্রিয় অঙ্গ, এটা অভিব্যক্তির চ্যাপ্টার পেয়ে যাবে। নিষ্ক্রিয় অঙ্গ কিভাবে জৈব অভিব্যক্তির সপক্ষে প্রমাণ করে, অর্থাৎ পূর্বপুরুষদের যে অঙ্গ সক্রিয় ছিল পরবর্তীকালে সেগুলো অব্যবহারের ফলে সেগুলো আস্তে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। যেমন আমাদের দেহে অ্যাপেন্ডিক্স আগে সক্রিয় ছিল, এখন নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হচ্ছে। এটা বই থেকে তোমরা পেয়ে যাবে। বাঘ বিলুপ্ত হয়ে গেছে অথচ হরিণ প্রচুর আছে এমন একটি জঙ্গলে অন্য অভয়ারণ্য থেকে বাঘ এনে ছাড়া হলো, তাহলে বাঘেদের বেঁচে থাকার জন্য কি কি জীবন সংগ্রামে লিপ্ত হতে পারে? তাহলে এটা আমরা জানি যে ডারউইনের জীবন সংগ্রাম, এই তথ্য থেকে আমরা পাবো কি কি অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম। 3 প্রকার জীবন সংগ্রাম আছে, একটা অন্তঃপ্রজাতিক সংগ্রাম, একটা আন্তঃপ্রজাতিক সংগ্রাম, একটা প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম। অর্থাৎ যখন বাঘ হরিণকে শিকার করবে তখন নিজেদের মধ্যে খাদ্যের জন্য সংগ্রাম হবে, এটাকে আমরা বলবো অন্তঃপ্রজাতিক সংগ্রাম। আবার বাঘ যখন হরিণের সঙ্গে শিকার করবে তখন বাঘের সঙ্গে হরিণের সংগ্রাম হবে, এটাকে আমরা বলবো আন্তঃপ্রজাতিক সংগ্রাম। আর প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য পরিবেশের সঙ্গে সংগ্রাম করতে হবে, সেটা হলো প্রতিকূল পরিবেশের সংগ্রাম। এই 3 প্রকার সংগ্রামে অবতীর্ণ হতে হবে। পরের প্রশ্ন, তার অতিরিক্ত লবণ সহনে সুন্দরী গাছে অভিযানগত গুরুত্ব লেখো। অতিরিক্ত লবণ সহনে সুন্দরী গাছের অভিযানগত গুরুত্ব, এই অ্যান্সারটা বইতে খুব ভালোভাবে পেয়ে যাবে, বই থেকে মুখস্থ করো, এবং এই প্রশ্নটা এই বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। নেক্সট 14 দাগের প্রশ্ন, বিলাসবহুল ও আরামদায়ক জীবনযাত্রায় বায়ু দূষণ অন্যতম প্রধান কারণ, যুক্তিসহ উক্তিটি সমর্থন কর। এটা তো সহজ প্রশ্ন, এটা নিজে থেকেই লিখতে পারবেন। বিলাসবহুল ও আরামদায়ক, বিলাসবহুল বলতে যেমন আমরা এখন
গাড়ি যে 4 চাকা গাড়ি বা 2 চাকা গাড়ি যে ব্যবহার করছি এবং এসি ব্যবহার করছি, তার ফলে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। গাড়ি থেকে যে ধোঁয়া নির্গত হচ্ছে পরিবেশকে দূষিত করছে। এসি থেকে সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরো কার্বন নির্গত হয়, সেটাও পরিবেশকে দূষণ করে। এছাড়া বিলাসবহুলভাবে থাকার জন্য আমরা বিভিন্ন শিল্পজাত পণ্য ব্যবহার করছি, সেই বিলাসবহুল পণ্যের উপাদান কারখানা থেকে যে ক্ষতিকারক পদার্থ নির্গত হচ্ছে সেগুলো পরিবেশকে দূষিত করছে। এছাড়া যে বর্জ্য পদার্থ আমরা পরিবেশে ফেলছি সেগুলো পরিবেশকে দূষিত করছে। এইভাবে পয়েন্ট করে তোমরা লিখে নেবে। অরণ্যকে প্রকৃতির ফুসফুস বলে কেন? এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি পৃথিবী গ্রহে ফুসফুস বলা হয় আমাজন ফরেস্টকে। অরণ্যকে প্রাকৃতিক ফুসফুস কেন বলা হয়? না, অরণ্যে প্রচুর সবুজ বৃক্ষ থাকে, সেই সবুজ বৃক্ষ পরিবেশে কি উৎপন্ন করে? অক্সিজেন উৎপন্ন করে, আর পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। তাহলে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে আর বিনিময়ে অক্সিজেন সরবরাহ করে, বায়ু পরিশোধন করে। অর্থাৎ মানুষের দেহে যেমন ফুসফুস তার শ্বাসকার্যে সহায়তা করে, শরীরকে ঠিক রাখার জন্য পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং দেহ থেকে বর্জ্যপদার্থ কার্বন ডাইঅক্সাইড বাইরে বের করে দেয়, ঠিক তেমনি পরিবেশকে পরিশোধন করার জন্য অরণ্য একটা বিশাল ভূমিকা গ্রহণ করে। তাই অরণ্যকে প্রাকৃতিক ফুসফুস বলা হয়। 16 দাগের প্রশ্ন, খাদ্য সংকট ও চোরা শিকার পূর্ব হিমালয় হটস্পট অঞ্চলের একটি স্তন্যপায়ী প্রাণীর বিপন্নতার অন্যতম প্রধান কারণ, বক্তব্যটি যথার্থতা প্রমাণ করো। এখন পূর্ব হিমালয় হটস্পটের একটি স্তন্যপায়ী প্রাণী হলো রেড পান্ডা। এই রেড পান্ডার বিপন্নতার প্রধান কারণ হলো খাদ্য সংকট, পরিবেশ দূষণের ফলে এবং মানুষের বাসস্থানের চাহিদার জন্য। দেখবে অরণ্যে বাঁশ ঝাড় ধ্বংসের ফলে রেড পান্ডার খাদ্যের অভাব দেখা দিচ্ছে, এটা একটা কারণ, খাদ্য সংকট। এছাড়া রেড পান্ডার এদের সুন্দর লোমশ চামড়ার জন্য চোরা শিকাররা এদেরকে ধরে নিয়ে চলে যায়, শিকার করে, সেটাও একটা বিপন্নতা অন্যতম কারণ। এছাড়া মানুষের হস্তক্ষেপের কারণে এদের প্রাকৃতিক বাসস্থান নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ বাসস্থান ধ্বংস। তাহলে 3টে পয়েন্ট দিয়ে তোমরা আলোচনা করবে। একটা হলো খাদ্য সংকট, 2 নম্বরে চোরা শিকার, 3 নম্বরে বাসস্থান ধ্বংস। পরের প্রশ্ন, ভারতের 2টি ব্যাঘ্র প্রকল্পের নাম লেখো। ভারতের 2টি ব্যাঘ্র প্রকল্প হলো সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প, এটা পশ্চিমবঙ্গে অবস্থিত, আর জিম করবেট ন্যাশনাল পার্ক, এটাও একটা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প, এটা উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। এই তোমাদের 2 নম্বরের প্রশ্ন কমপ্লিট হয়ে গেল। নেক্সট বিভাগ খ, এগুলো সব 5 নম্বরের প্রশ্ন, বড় প্রশ্ন। প্রথমেই আছে দেখো চিত্র অঙ্কন, সরল প্রতিবর্ত চাপের বিজ্ঞানসম্মত চিত্র। যে চিত্র অঙ্কন আমি তোমাদেরকে সাজেশন দিয়েছিলাম, 3টে ছবি আঁকতে দিয়েছিলাম, 3টে ছবি সাজেশনে দিয়েছিলাম, তার মধ্যে দেখো প্রতিবর্ত চাপ, এটা এবছরের জন্য ইম্পর্টেন্ট, তবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট নিউরনের ছবিটা। প্রতিবর্ত চাপের ছবিটাও করে যাবে এবং এই লেভেলিংগুলো দেখে যাবে। তারপর দেখো প্রাণীকোষে মাইটোসিস কোষ বিভাজন, এটা এবছরের জন্য করতে হবে না, এটা বাতিল, এটা করতে হবে না। তোমরা নিউরনের ছবিটা ভালো করে যাবে, ইউক্যারিওটিক ক্রোমোজোমের ছবি আর প্রতিবর্ত চাপের ছবি, 3টে ছবি করে যাবে। তারপর দেখো ইউক্যারিওটিক ক্রোমোজোমের রাসায়নিক উপাদান সময়ের নাম ও সারণীর সাহায্যে লেখো এবং প্রজাতি ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখার জন্য মিওসিসের তাৎপর্য, এগুলো সব বই থেকে পেয়ে যাবে। 5-এর দাগে যে প্রশ্নগুলো আছে এগুলো আমি সব দেখে নিয়েছি, এগুলো সবই সহজ প্রশ্ন, এগুলো তোমরা সব বই থেকে পেয়ে যাবে। তাহলে এই প্রশ্নগুলো তোমরা বই থেকে সব করে নেবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা এই চ্যানেলের সাথে থাকো।